আচ্ছা, আমরা এখন শুরু করব। 1 মিনিট অপেক্ষা করে আমরা ক্লাস শুরু করব। এখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট সহ শিখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডজাস্টমেন্ট সহ শিখব, একটা পারলে একটা, দুইটা আমরা এভাবে করে শিখব। আম, আমরা আর সময় দেরি না করে শুরু। আচ্ছা, দেখেন, প্রথমে আমাদের দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট গুলো আমি আপনাদেরকে আগেই শিখিয়েছিলাম, তারপরও আপনাদের সুবিধার জন্য আমি আবার আলোচনা করছি। আপনারা 9 নম্বর পেজে পাবেন ফাইনাল অ্যাকাউন্ট উইথ অ্যাডজাস্টমেন্ট। 9 নম্বর পেজে আপনারা চলে যান। 9 নম্বর পেজে দেখেন, প্রথমে বলছে চার্জ ডেপ্রিসিয়েশন ওয়ান মেশিনারি 10% আর বিল্ডিং 5%। তাহলে মেশিনারি আর বিল্ডিং এ আগে আমরা একটা টিক চিহ্ন মেরে নিব। ঠিক এইভাবে এইভাবে আমরা টিক চিহ্ন মেরে নিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যেগুলো অ্যাডজাস্টমেন্ট থাকবে সেগুলোতে আমরা টিক চিহ্ন মেরে নিব। তাহলে আমাদের এন্ট্রি কি হবে? এন্ট্রি হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি, 12,000-এর 10% মানে 1200 টাকা। ঠিক আছে। আচ্ছা, আর বিল্ডিং এর ভ্যালু হচ্ছে 18,000, তার 5% হচ্ছে 900 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং 900। আচ্ছা, এইবার তারপরের এন্ট্রি কি বলছে? আউটস্ট্যান্ডিং স্যালারিজ এন্ড ওয়েজেস কম্বাইন্ড এন্ট্রি, স্যালারিও আছে ওয়েজেসও আছে, দুইটাই বকেয়া, 300 আর 500। তাহলে কি হবে? স্যালারি এক্সপেন্স টু স্যালারি পেয়েবল 300, ওয়েজেস এক্সপেন্স টু ওয়েজেস পেয়েবল 500। আর লাস্ট আমাদের যেটা এন্ট্রি, সেটা বলছে স্টক ওয়ান 31/12/2012, মানে 31 ডিসেম্বর 2012, ওয়ার 8,000, 8,000 টাকা। বছরের শেষ দিন, যেহেতু এটা ক্যালেন্ডার ইয়ার হিসাব করে আমরা পড়ছি, বছরের শেষ দিনে ক্লোজিং স্টক আছে 8,000 টাকার। ক্লোজিং স্টকের একটাই অ্যাডজাস্টিং এন্ট্রি হয়, এর আগে শিখাইছিলাম, ক্লোজিং স্টক ডেবিট, কস্ট অফ গুড সোল্ড ক্রেডিট। তাহলে এই আমাদের ফার্স্ট হলো অ্যাডজাস্টিং এন্ট্রি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব? আপনারা খেয়াল করেন, আমরা আগে ফরম্যাট লিখে ফেলবো। ফরম্যাট কি লিখবো? নেট সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড, এটা ইনকাম স্টেটমেন্ট। এবিসি কোম্পানি লিমিটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, যেটাকে ইনকাম স্টেটমেন্ট বলা হয়, ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2012। আচ্ছা, এখন দেখেন, নেট সেলস লেস কস্ট অফ গুড সোল্ড, তাহলে কি আসবে? গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা বিয়োগ করব অপারেটিং এক্সপেন্স। নেট গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলে আমরা কি পাই? অপারেটিং প্রফিট পাই। অপারেটিং প্রফিটের সাথে কি যোগ হয়? নন অপারেটিং ইনকাম। আর বিয়োগ হয় কি? নন অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে। হওয়ার পরে আমাদের কি আসে? প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। যেহেতু এখানে ইন্টারেস্ট বা ট্যাক্সের কোনো কিছু নাই, সেটাকে সরাসরি আমরা বলবো নেট ইনকাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট। এবার আমরা এখানে কি লিখবো? এবিসি লিমিটেড স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/12। এটা হলো আমাদের অনার্স ইকুইটি স্টেটমেন্ট। ক্যাপিটাল থাকবে যোগ নেট ইনকাম, লেস হবে ড্রয়িংস। ঠিক আছে, এখানে ড্রয়িংস হয়তো নাই, তাহলে আমরা অ্যামাউন্ট করলে পাবো নেট ওর্থ বা নেট অনার্স ইকুইটি। আচ্ছা, লাস্ট হচ্ছে এবিসি কোম্পানি লিমিটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ ওয়ান। এটা হলো অ্যাজ ওয়ান হয়, ফর দ্য ইয়ার এন্ডেড হয় না ব্যালেন্স শিটে। হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট দিনের হিসাব হয়। আচ্ছা, তাহলে এখানে কি হবে? অ্যাসেট। অ্যাসেট ইজিক্যাল টু লাইবিলিটি প্লাস অনার সিকিউরিটি আমরা জানি। তাহলে প্রথমে হবে অ্যাসেটস। অ্যাসেটসটা কয় ভাগে বিভক্ত? অ্যাসেটটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট, তারপরে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট আবার 3 ভাগে বিভক্ত, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট আর ইনটেনজিবল অ্যাসেট, আর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে হয়তো ইনটেনজিবল অ্যাসেট নাই, তাই সেটা লিখি নাই। ঠিক আছে। আর কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে টোটাল অ্যাসেট বের করে নিলাম, দিয়ে লাইবিলিটিস এন্ড অনার সিকিউরিটি। এখানে কি হবে? নন কারেন্ট লাইবিলিটিস, তার নিচে হবে কারেন্ট লাইবিলিটিস, আর নিচে থাকবে কি? নেট ওর্থ বা নেট অনার্স ইকুইটি। ঠিক আছে, বা নেট ক্যাপিটাল। এইটা এটা হচ্ছে এই যে এখান থেকে আমরা যেটা নেট ওর্থ বের করি, এটা কি? এটা অনার্স ইকুইটি স্টেটমেন্ট। ঠিক আছে। তাহলে এটা এখানে যোগ হয়ে যায় কেন? কারণ অ্যাসেট ইজিক্যাল টু লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি, এটা হলো আমাদের ইকুয়েশন, যেটা আমরা ব্যালেন্স শিটে নেই। তাহলে কি পাওয়া যায়? টোটাল লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। এটা হয়ে গেল আমাদের ফরম্যাট। ফরম্যাট লিখে ফেলবো আগে আমরা, দিয়ে এইবার আমরা ওয়ার্কিং এ যাব। হ্যাঁ, কোশ্চিন 1 থেকে আমরা ওয়ার্কিং শুরু করব। দেখেন, কোশ্চিন 1 এর সবার আগে কি আছে?
ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু হয়েছে, আছে ক্যাপিটাল কত 38,000 টাকা। তাহলে ক্যাপিটাল কোথায় যায় আমরা সেটা জানি, ক্যাপিটাল যায় অনার সিকিউরিটি স্টেটমেন্টের শুরুতে। এই যে 38,000 টাকা ক্যাপিটাল চলে আসলো, ফার্স্ট এন্ট্রি বসে গেল। আমরা সিরিয়ালে সবগুলা এন্ট্রি বসাবো, কোনো এন্ট্রি আগে পিছিয়ে বসাবো না, কারণ এটাতে মিসিং হয়ে যায়। আমরা সিরিয়ালে প্রত্যেকটা এন্ট্রি বসাবো। আচ্ছা, ক্যাপিটাল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি আছে, ক্রেডিটর্স। ক্রেডিটর্স কত 8,500 টাকা। ক্রেডিটর্স হচ্ছে কারেন্ট লাইবিলিটি। তাহলে এই যে দেখেন, কারেন্ট লাইবিলিটিতে চলে গেলাম, ক্রেডিটর্স কত টাকা 8,500 টাকা। আচ্ছা, এবার 3 নম্বরের নাম আছে বিলস পেয়েবল 2,000 টাকা। বিলস পেয়েবল ও কারেন্ট লাইবিলিটি। এই যে দেখেন বিলস পেয়েবল, এটাও কারেন্ট লাইবিলিটির সাথে বসবে। আচ্ছা, এবার তারপরে আছে সেলস। সেলস কত 95,000 টাকা। সেলস কোথায় যায়, ওই যে প্রথমে 1 নাম্বার ওয়ার্কিং ক্যালকুলেশন অফ নেট সেলস, এখানে যায় সেলস 95,000 টাকা। আচ্ছা, তারপরে আছে হচ্ছে লোন। লোন হচ্ছে 15,000 টাকা। লোনটা আমাদের কোথায় যাবে, লোনটা আমাদের যাবে নন কারেন্ট লাইবিলিটিসে। লোন কত টাকা 15,000 টাকা। অনেক সময় লোনের অ্যামাউন্ট যদি খুবই ছোট হয়, সেটাকে আমরা কারেন্ট লাইবিলিটিসও ধরতে পারি। হ্যাঁ, তো জেনারেলি লোনটাকে নন কারেন্ট লাইবিলিটিস ধরা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন আপনারা। আচ্ছা, এবার তারপরেই দেখেন আসছে ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্সে 1 নম্বরে আছে ডেটর্স। ডেটর্স কত 4,500 টাকা। ডেটর্স মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে দেখেন ডেটর্স কারেন্ট অ্যাসেটে চলে আসবে। ডেটর্স কত টাকা 4,500 টাকা, ডেটর্স চলে আসলো। 2 নম্বরে আছে স্যালারিজ। স্যালারিজ কত 4,200 টাকা। স্যালারিজে আমার টিক মারা আছে, মানে স্যালারিং এর অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, সুতরাং স্যালারিজ এর কাজটা আমরা পরে করব। যেই 4টা অ্যাডজাস্টিং এন্ট্রির কারণে টিক চিহ্ন মারা আছে, সেই 4টা আমরা সবার লাস্টে করব, কারণ আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো বসাইতে হবে এই জন্য। তাহলে স্যালারিজ থেকে গেল। এবার আমরা চলে যাব তার নিচে ডিসকাউন্টে। ডিসকাউন্ট হচ্ছে 700 টাকা। ডিসকাউন্ট কোথায় আছে, ডেবিট সাইডে আছে, তার মানে কি এটা হলো এক্সপেন্স, এটাকে বলে ডিসকাউন্ট অ্যালাউড। আচ্ছা, তাহলে এক্সপেন্স হলে এটা কোথায় যাবে, এটা সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্সে যাবে, কারণ আমি সেল করতে গেলে ডিসকাউন্ট অ্যালাউ করি। এই যে ডিসকাউন্ট অ্যালাউড 700 টাকা। ঠিক আছে, এই ডিসকাউন্টটি যদি ক্রেডিট সাইডে থাকতো তাহলে হয়ে যেত ডিসকাউন্ট রিসিভড, মানে যেটা ইনকাম। আর এই ডিসকাউন্ট অ্যালাউড এটা কিন্তু আমাদের এক্সপেন্স। ঠিক আছে, এটা কোন এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। আচ্ছা, এইবার এরপরে দেখেন কি আছে, এরপরে আছে পোস্টেজ। পোস্টেজ কত 250 টাকা। পোস্টেজটা হচ্ছে এই যে আমরা চিঠি পোস্ট টোস্ট করি, এই ধরনের ঘটনা, এটা একটা অফিসের কাজে হয়, ব্যবসায় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা পোস্টেজ 250। ঠিক আছে, আচ্ছা, এবার পোস্টেজের পরে আমরা চলে যাব ব্যাড ডেপ্টে। ব্যাড ডেপ্ট কত 450 টাকা। ব্যাড ডেপ্টটা কি আমাদের, ব্যাড ডেপ্টটা সেলিং এক্সপেন্স, মানে আমি বাকি বিক্রি করেছি কিন্তু টাকা মায়ের চলে গেছে, টাকাটা আর আমি পাইনি। ঠিক আছে, এটা হচ্ছে 450 টাকা সেলিং এক্সপেন্স। আচ্ছা, ব্যাড ডেপ্টের পরে এখন ডেবিট সাইডে আছে ইন্টারেস্ট 300 টাকা। ডেবিট সাইডে ইন্টারেস্ট আছে 300 টাকা। তার মানে কি, তার মানে ইন্টারেস্ট এটা আমার কি ডেবিটে আছে। ডেবিটে ইন্টারেস্ট থাকার মানে কি, ডেবিটে ইন্টারেস্ট থাকার মানে এটা হচ্ছে এক্সপেন্স। এটা কোন টাইপের এক্সপেন্স, এটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, নন অপারেটিং এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট কত টাকা 300 টাকা। কারণ কি, নন অপারেটিং মানে কি, নন অপারেটিং মানে হচ্ছে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের এক্সপেন্স। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, এরপরে আর কি আছে, ইন্স্যুরেন্স। ডেবিটে আছে ইন্স্যুরেন্স 600, মানে ইন্স্যুরেন্স হচ্ছে এক্সপেন্স। এটা কি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই যে দেখেন ইন্স্যুরেন্স 600 টাকা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, এখন এরপরে মেশিনারিতে টিক চিহ্ন মারা আছে, মেশিনারি অ্যাডজাস্টিং আছে, আমরা পরে করব। এরপরে আছে স্টক 1/1/2012, মানে বছরের প্রথম দিন, মানে হচ্ছে এটা ওপেনিং স্টক কত টাকা 5,000 টাকা। তাহলে ওপেনিং স্টক আমাদের কোথায় যায়, ওপেনিং স্টক যায় কস্ট অফ গুড সোল্ড এর শুরুতে। এই যে স্টক 1/1/12, এটাকে ওপেনিং স্টকও লেখা যায়, এই যে 5,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এইবার এরপরে স্টকের পরে আছে পারচেস। পারচেস কত 58,000 টাকা। তাহলে স্টকের পরেই
চলে আসবে পারচেস কস্ট অফ গুড সোল্ড কত টাকা, 58,000 টাকা। আচ্ছা, পারচেস চলে আসলো, পারচেস চলে আসার পরে এবার ওয়েজেস এ টিক চিহ্ন মারা আছে, বিল্ডিং এ টিক চিহ্ন মারা আছে, মানে এদের অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, এটা আমরা লাস্টে করব। তাহলে তারপরে আছে ফার্নিচার এন্ড ফিটিংস কত, 10,000 টাকা। ফার্নিচার এন্ড ফিটিংস 10,000 টাকা, তাহলে ফার্নিচার এন্ড ফিটিংস 10,000 টাকা। এটা কোথায় যাবে, এটা প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টে যাবে। এই যে ফার্নিচার এন্ড ফিটিংস 10,000 টাকা হলো। আচ্ছা, লাস্ট হচ্ছে ল্যান্ড 40,000 টাকা। ল্যান্ডও কোথায় যাবে, পিপিই তেই যাবে। পিপি মানে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, এটা আমার অ্যাসেটের মধ্যে পড়ে, নন কারেন্ট অ্যাসেটের একটা পার্ট ল্যান্ড। এই যে 10,000 হলো। এইবার মোটামুটি টিক চিহ্ন বাদে সবগুলো এন্ট্রি হয়ে গেছে, এখন আমরা টিক চিহ্নতে যাব। দেখেন স্যালারিজ, স্যালারিজ ডেবিট সাইডে আছে, মানে স্যালারি এক্সপেন্স কত টাকা, 4200 টাকা। এর সাথে কি অ্যাডজাস্টিং এন্ট্রি আছে সেটা আমরা দেখব। দেখেন এখানে আরো এন্ট্রি আছে, স্যালারি এক্সপেন্স আরো 300 টাকা। তাহলে আগে ছিল 4200, এখন আরো 300, তাহলে কত হলো, 42 আর 3 4,500 টাকা। তাহলে স্যালারি এক্সপেন্স এই যে দেখেন স্যালারিজ 4200 যোগ 300 4500 টাকা। আচ্ছা, একটা আমার হয়ে গেল স্যালারিজ, এটাকে আমি টিক চিহ্ন মেরে দিব। এবার এই স্যালারিজে আরেকটা কি আছে, স্যালারি পেয়েবল কত, 300 টাকা। এটা আমার কি কারেন্ট লাইবিলিটি পেয়েবল, তাহলে এটা কারেন্ট লাইবিলিটিতে চলে যাবে। এই যে দেখেন স্যালারি পেয়েবল 300 চলে গেল। আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রি স্যালারিটা হয়ে গেল। এইবার স্যালারির পরে আমরা কোথায় যাব, চলে যাব আহ, আরেকটা দাগ কি আছে, আরেকটা দাগ আছে ওয়েজেস কত টাকা, 4500 টাকা। ওয়েজেস এর এখানে কি এন্ট্রি আছে, দেখেন ওয়েজেস এক্সপেন্স 500, ওয়েজেস পেয়েবল 500। তাহলে ওয়েজেস এক্সপেন্স আগের কত ছিল, ওয়েজেস এক্সপেন্স আগের ছিল 4500 টাকা, 500 যোগ হতে কত হলো, 5,000 টাকা। তাহলে ওয়েজেস এক্সপেন্স কোথায় হয়, কস্ট অফ গুড সোল্ডে যায়, কারণ এটা লেবারদের মজুরি যেটা ফ্যাক্টরিতে দেওয়া হয়, এই জন্য এটা কস্ট অফ গুড সোল্ডে যায়। তাহলে ওয়েজেস আগের ছিল 4500, এখন যোগ হবে 500, তাহলে 5,000 টাকা। এটা গেল ওয়েজেস এক্সপেন্স। আর আরেকটা এন্ট্রি এখানে আছে দেখেন, ওয়েজেস পেয়েবল, ওয়েজেস পেয়েবল কত, 500 টাকা। এই 500 টাকা এটা হচ্ছে লাইবিলিটিস, যেমন স্যালারিজ পেয়েবল এটা কারেন্ট লাইবিলিটি ছিল, এটাও কারেন্ট লাইবিলিটি, ওয়েজেস পেয়েবল কত, 500 টাকা। তাহলে এটা কারেন্ট লাইবিলিটিতে চলে যাবে। এই যে দেখেন কারেন্ট লাইবিলিটিতে ওয়েজেস পেয়েবল চলে গেল 500 টাকা। তাহলে আমাদের কি হলো, স্যালারি আর ওয়েজেস দুইটাই হয়ে গেল। এইবার আমরা চলে যাব মেশিনারিজে, মেশিনারিজে আছে 12,000 টাকা। এখন এই 12,000 টাকার মেশিনারিজে আমরা কি করব, দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি 1200 টাকা কম হবে, তাহলে মেশিনারিজ কোথায় আছে, আছে পিপিই তে। এই যে দেখেন মেশিনারিজ 12,000 টাকা পিপিই তে, এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ হবে 1200 টাকা, তাইলে নেট কত থাকছে, 10,800 টাকা। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা তো বিয়োগ হয়ে গেল, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায় যাবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1200। আচ্ছা, এরপরে আরেকটা এন্ট্রি সেম এরকম আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং 900। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা কোথায় যাবে, এটা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চলে যাবে। এই যে 1200-র সাথে 900 যোগ হয়ে গেছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তাহলে কত, 2100 টাকা টোটাল। হ্যাঁ, আচ্ছা, আর এখানে এটা ডেবিট গেল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 900, ক্রেডিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং 900, এটা বিল্ডিং থেকে বিয়োগ হবে, এটা কোথায়, এটা পিপি তে থাকে বিল্ডিং। এই যে দেখেন বিল্ডিং 18,000 টাকা, এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং বিয়োগ হবে কত টাকা, 900 টাকা। তাহলে 18,000 থেকে 900 বাদ গেলে কত থাকে, 17,100 টাকা। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি, চারটা হয়ে গেল, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, স্যালারি, ওয়েজেস। বাকি কি থাকলো, ক্লোজিং স্টক আর কস্ট অফ গুডস সোল্ড কত টাকা, 8,000 টাকা। এই এন্ট্রিটা একটু ভিন্ন রকম, এইটা একটু ভিন্ন ভাবে বসানো হয়, আপনারা জাস্ট জিনিসটা দেখেন। আচ্ছা, আমরা এই যে ক্যালকুলেশন অফ কস্ট অফ গুড সোল্ড করলাম, এখান থেকে বিয়োগ হয় ক্লোজিং স্টক, বিয়োগ হয়ে গেল 8,000 টাকা। আচ্ছা, আর আমরা যে কারেন্ট অ্যাসেট করব, এখানে যোগ হয় 8,000 টাকা, ডেবিটটা যোগ হয় আর ক্রেডিটটা বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে
এখানে ক্লোজিং স্টক টু কস্ট অফ গুড সোল্ড একটা যোগ হয় একটা বিয়োগ হয়। কোনটা যোগ হয় কোনটা বিয়োগ হয়, যোগ কোথায় কোথায় হয় আর বিয়োগ কোথায় কোথায় হয়? কস্ট অফ গুড সোল্ড থেকে বিয়োগ হয় ক্লোজিং স্টক। আচ্ছা, আর আপনার কারেন্ট অ্যাসেটে যোগ হয় ক্লোজিং স্টক, কারণ এটা বিক্রি হয়নি, অবিকৃত আছে, মানে এটা আমার কারেন্ট অ্যাসেট, এটা আনসোল্ড। এই কারণে এই ইম্প্যাক্টটা আপনারা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, এবং বারবার প্র্যাকটিস করবেন। এখন আমাদের তাহলে টোটাল ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমরা প্রত্যেকটার যোগ টানবো। যেমন সেলস 95,000, কস্ট অফ গুড সোল্ড 60,000, তারপরে আপনারা দেখেন সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স 1150, অ্যাডমিনিস্ট্রেটিভ 7,450, তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্স 8,600। আচ্ছা, এখন নন অপারেটিং ইনকাম নাই, নন অপারেটিং এক্সপেন্স আছে 300 টাকা। আচ্ছা, এবার ক্যালকুলেশন অফ অ্যাসেট। হ্যাঁ, এই নন কারেন্ট অ্যাসেট হলো প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট হলো 77,900, কারেন্ট অ্যাসেট হলো 12,500, টোটাল অ্যাসেট হলো 90,400। আচ্ছা, আর এখানে হলো নন কারেন্ট লাইবিলিটিস 15,000, কারেন্ট লাইবিলিটিস 11,300, টোটাল লাইবিলিটিস হলো 26,300। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিব। দেখেন, নেট সেলস ওয়ার্কিং 1 95,000, কস্ট অফ গুড সোল্ড ওয়ার্কিং 2 60,000, তাহলে গ্রস প্রফিট কত? 35,000। গ্রস প্রফিট থেকে ওয়ার্কিং 3 অপারেটিং এক্সপেন্স বাদ দিব 8,600। তাহলে আর নন অপারেটিং ইনকাম নাই, তাহলে এই 8,600 যদি 35,000 থেকে বাদ যায়, তাহলে আমার কি হবে? আমার ইনকাম বিফোর নেট ইনকাম হবে 26,400, যেখান থেকে নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ হবে 300। তাহলে আমার কত থাকবে? নেট ইনকাম থাকবে 26,100 টাকা। ঠিক আছে, এটা আমার ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল। এখন আমরা কি করব দেখেন, ক্যাপিটালের সাথে এই নেট ইনকাম যোগ হয়ে যাবে 26,100। তাহলে ক্যাপিটাল যোগ নেট ইনকাম, যেহেতু ড্রয়িংস নাই, তাহলে আমার হয়ে গেল 64,100। এটা আমার কি? এটা আমার অনার্স ইকুইটি স্টেটমেন্ট। এবার আমরা ব্যালেন্স শিটে যাব। দেখেন, অ্যাসেট প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ছিল 77,900, লং টার্ম ইনভেস্টমেন্ট নাই, কারেন্ট অ্যাসেট হলো 12,500, তাহলে টোটাল অ্যাসেট কত? 90,400। আচ্ছা, লাইবিলিটিজ এর মধ্যে নন কারেন্ট লাইবিলিটিজ 15,000, কারেন্ট লাইবিলিটিজ 11,300, আর নেট ওয়ার্থ বা নেট অনার্স ইকুইটি কত? 64,100। তাহলে বসাই দিলাম, তিনটা যোগ করলাম 90,400। এইটা আর এইটা সব সময় ট্যালি করবে। টোটাল অ্যাসেট ইজিক্যাল টু টোটাল লাইবিলিটিজ প্লাস অনার্স ইকুইটি। ট্যালি করেছে, তার মানে অঙ্ক মিলে গেছে, কোনো ভুল নাই। কিন্তু যদি ট্যালি না করতো, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট আসতো, তার মানে অঙ্কের কোথাও আমরা ভুল করে রেখেছি। ঠিক আছে, এটাও ভুল বোঝার একটা উপায়। আসলে এই ধরনের ম্যাথ গুলো যখন বারবার আপনারা প্র্যাকটিস করবেন, তখন আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা দুইটা অঙ্ক করে আসলে এই চ্যাপ্টার আপনারা ক্লিয়ার করতে পারবেন না। এগুলো বেশ কিছু অঙ্ক করতে হবে, বারবার করতে হবে। আমি আপনাদেরকে অনেকগুলো অঙ্কের আজকে ছবি দিয়ে দিব, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আর আপনারা প্রিন্ট করে নিবেন, যাদের প্রিন্টার আছে একটু প্রিন্ট করে নিবেন, করে এটা বাধাই করে বা স্টেপলার করে রেখে দিবেন, এটা আপনাদের কাজে দিবে। কারণ পিডিএফটা আছে, এটার অ্যান্সার থাকলে দেখে 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 বসাইলে আপনি ধাপে ধাপে সবকিছু বুঝতে পারবেন। আর কোশ্চিনে যেভাবে আছে, সাপোজ প্রথম নাম উপরে ক্যাপিটাল, তারপরে ক্রেডিটর, এইভাবে সিরিয়ালে আমরা একটা একটা করে বসাবো সব, কোনো সিরিয়াল ব্রেক আপ করবো না। সিরিয়াল ব্রেক করলে কি হয়? একটা না একটা এন্ট্রি মিস হয়ে যায়। সিরিয়ালে আমরা বসাবো, ঠিক আছে? এইভাবে করলে অঙ্ক আর ভুল হওয়ার চান্স থাকে না। এই আর যেগুলো অ্যাডজাস্টিং থাকে সেগুলোতে আগে টিক মেরে নিব, সবগুলা বসায় পরে টিক মারা অ্যাডজাস্টিং হয়তো সর্বোচ্চ একটা কোশ্চিনে 5টা থাকতে পারে, 5-6টা থাকতে পারে, সেই 5-6টা সবার লাস্টে বসাবো। ঠিক আছে, অ্যাডজাস্টিং এন্ট্রিটাও এইভাবে হয়ে যাবে। এই হলে আপনাদের পুরা একটা ফাইনাল অ্যাকাউন্ট, যেটাকে বর্তমানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে, ইনকাম স্টেটমেন্ট, অনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট কমপ্লিট হয়ে যাবে। এরকম কোনো ম্যাথ আসলে মিনিমাম 20 মার্কের জন্য আসবে। আর এমন হয় এখন ভাঙা ভাঙা ম্যাথ দেয়, হয় ইনকাম স্টেটমেন্ট দেয় 10 মার্কের জন্য, অথবা ব্যালেন্স শিট দেয় 14 মার্কের জন্য। হ্যাঁ, তো যেটুকু আসবে শুধুমাত্র সেইটুকু আপনারা করবেন। তবে টোটাল ওয়েটা, টোটাল সিস্টেমটা আপনাদের জানতে হবে, যেহেতু এটা একটা খুব সিস্টেমেটিক বুক। এটা যদি আপনারা প্র্যাকটিস করেন, 80% বা মোর দেন 80% আপনারা শিখে যাবেন, জাস্ট এখান থেকে এই 20-25টা অঙ্ক করলেই। সুতরাং অবশ্যই বইটা আপনারা ফলো করবেন, এই ম্যাথ গুলো করবেন। আমি অ্যাকাউন্টিং খুব ভালো মতো এই বই থেকেই শিখতে পেরেছি। হ্যাঁ,
তো আসলে একটা ভালো বইয়েরও অনেক ভূমিকা থাকে। এই জন্য আমি বারবার বলি আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করলে আপনারা সবাই বেনিফিটেড হবেন। আর এটা একটা কোশ্চিন গেল, এখন জাস্ট 1 মিনিটের বিরতি দিব, দিয়ে আমরা আরেকটা কোশ্চিনে যাব। এটা 1 নাম্বার কোশ্চিন গেল, এরপরে আমরা 2 নাম্বার কোশ্চিনটাতে যাব। হ্যাঁ, জাস্ট 1 মিনিট পরে আপনারা 1 মিনিট একটু বিরতি নিয়ে নেন। মাত্র 8 জন মানুষ, বাকি 8 জন ফিস টিস দিয়ে তারাই ক্লাসে নাই। আচ্ছা, এখন আমি একটু বলি আপনাদের এই যে উম, 1 নাম্বার কোশ্চিনটা আলোচনা করলাম, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? একটু আমাকে শুধু এটা শিওর করেন, নাকি অনেক দ্রুত বলা হয়ে যাচ্ছে, আরো স্লো করে বলবো, এটা একটু আমাকে বলেন। অনিক ভাই, জিনিসগুলো বুঝতে পারছেন? আচ্ছা, আরিফ জি ভাই? জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দিদি বলেন। মানে ওই যে আহ, এক একটা আইটেম যে এক একটা ইসের মধ্যে যাচ্ছে, এই যে টোটাল লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস, তারপরে হচ্ছে জি, আপনার ইসের মধ্যে যে যাচ্ছে, এইগুলো একটু প্যাচ লেগে যাচ্ছে, যে ক্যাশ ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড, মানে কোন কোন আইটেম এটা আমাদের ঢুকবে, কোনটা আসছে বাদ যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তারপর হচ্ছে এগুলো আপনার অপারেটিং এগুলো এক্সপেন্স, এগুলো একটু প্যাচ লাগতেছে আর কি বারবার। এগুলো আসলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটা দুইটা অঙ্ক করে দেখে বুঝতে পারবেন না। আমি 20টা কোশ্চিনেরই অ্যান্সার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি যদি দেখে দেখেও প্র্যাকটিস করেন তাও শিখে ফেলবেন। তারপরে কোনো প্রবলেম হলে আমি তো আছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখন ধরেন এই 20টা কোশ্চিন প্র্যাকটিস করলে আপনার বেসিকটা স্ট্রং হবে। একটা দুইটা কোশ্চিনে আসলে প্যাচ লাগবেই, এটা স্বাভাবিক ইস্যু, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনারা ফার্স্ট টাইম এগুলো করছেন। হ্যাঁ, সুতরাং আপনাদেরকে একটু সময় দিতে হবে, আপনার সময় লাগুক, বাট আপনি করেন, প্রতিদিন অন্তত একটা করে করেন, দেখে দেখে করেন, যা লিখেছি দেখে দেখে করেন। এই দেখে দেখে করলেও আপনি শিখবেন, এটা নিয়ে ভয়ের কিছু নাই। হ্যাঁ, তারপরে কিছুদিন করেন, 20টা করেন, করে যদি প্রবলেম হয় তখন আমার সাথে শেয়ার করেন। এখন আপনি তো একবারে ইনিশিয়াল লেভেলে আছেন, একটা দুইটা এরকম গন্ডগোল হবেই। এই হতে 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 আপনি শিখবেন, যেগুলো ফ্যাক্টরির খরচ সেগুলো কস্ট অফ গুডস সোল্ডে যায়। ঠিক আছে, এই ধাপে 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 আপনি শিখবেন, সমস্যা নাই। আচ্ছা, আরিফ ভাই কিছু বলবেন নাকি? ভাইয়া, এই যে এখানে যে ইন্টারেস্টটা আমরা নন অপারেটিং এক্সপেন্সে দিলাম, জি, তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো আমার ব্যবসার ক্ষেত্রে, যেমন আমি যদি ব্যাংকের থেকে লোন নিই, লোনের জি, ইন্টারেস্ট এটা হইতে পারে। তো এটা সেক্ষেত্রে নন আমরা অপারেটিং, এটা লোন, লোনও যদি আপনি নেন তাও নন অপারেটিং এক্সপেন্সই হবে। ঠিক আছে, কারণ লোনটা আপনার ব্যবসা না, লোন দেওয়া বা নেওয়া আপনার ব্যবসা না, আপনি ব্যবসা পরিচালনা করার জন্য লোনটা নিয়েছেন, এটা নন অপারেটিং। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন আছে? বলেন। এজাজ ভাই, কোনো প্রবলেম আছে? আচ্ছা, বাকি যারা আছেন এই যে, প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আর এই যে বিথি আপু, বলেন তো এগুলো কি একটু বুঝতে পারছেন? আসলে আলোচনা যে করছি ফলপ্রসূ হচ্ছে কি? আচ্ছা, তাসলিমা আপু একটু বলেন তো। জি ভাইয়া, বুঝতে পারছি, তবে অনেক প্র্যাকটিস করতে হবে। জি, জি, এটা আসলে অনেক সাধনার জায়গা। এটা আসলে এই একটা দুইটা কোশ্চিন করে কখনোই হবে না। এগুলো অ্যাটলিস্ট আপনাদেরকে এই 20টা তো করবেনই, করার পর প্রিভিয়াস যে কোশ্চিন গুলো আছে এগুলো আমি কোশ্চিন সলভের সময়ও দু চারটা করে দিব।
আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেছে 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 আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আসলে এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আর আলোচনা এগুলো না বাড়ায় আমরা আরেকটা ম্যাথ করে ফেলি, কারণ অলরেডি 26 মিনিট হয়ে গেছে, 14 মিনিট খুবই শর্ট টাইম, আমরা করে ফেলি। দেখেন কোশ্চিন নাম্বার 2 এ যাই, ফাইনাল অ্যাকাউন্ট উইথ অ্যাডজাস্টমেন্ট, পেজ নাম্বার 9। বলছে দা ক্লোজিং স্টক, অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো পড়ছি, 4800, তাহলে কি হবে? ক্লোজিং স্টক ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, এটা অলওয়েজ একটাই এন্ট্রি হয়। আচ্ছা, এবার বলছে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10% এন্ড ফার্নিচার 15%। তাহলে ফার্নিচার আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে দাগ দিব। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হচ্ছে 10,000, 10,000-এর 10% মানে হচ্ছে 1,000। তাহলে আমরা কি লিখবো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,000 টাকা। আবার এই এন্ট্রি দিব, যেহেতু ডবল এন্ট্রি একসাথে বলা আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, এটা বলেছে 15% মানে 750 টাকা। আচ্ছা, এবার বলছে আনপেড রেন্ট অ্যামাউন্ট ₹100। আচ্ছা, আনপেড রেন্ট মানে রেন্টটা পরিশোধ করা হয় নাই, পরিশোধ করতে হবে ফিউচারে, এটা আমার লাইবিলিটি। তাহলে কি হবে? রেন্ট এক্সপেন্স টু রেন্ট পেয়েবল। আচ্ছা, 100 টাকা। তারপরে আবার কি বলছে? আউটস্ট্যান্ডিং ওয়েজেস 200। তার মানে ওয়েজেসও একই অবস্থা, কথাটা একটু ঘুরায় বলেছে, তার মানে ওয়েজেস এক্সপেন্স টু ওয়েজেস পেয়েবল 200। আচ্ছা, 6 নম্বর এন্ট্রিটা বলছে স্যালারিজ ডিউ বাট নট পেড 400। তার মানে ওই একই ঘটনা, আলটিমেটলি স্যালারি এক্সপেন্স টু স্যালারি পেয়েবল 400 টাকা। মানে যখনই এক্সপেন্সটা আমার বাকি থেকে যাবে তখনই এই ধরনের এন্ট্রি হবে, এক্সপেন্স টু পেয়েবল, নাম দিয়ে দিব আর এক্সপেন্স টু পেয়েবল। রেন্টের বেলায় রেন্ট, ওয়েজেস এর বেলায় ওয়েজেস, স্যালারি বেলায় স্যালারি, এক্সপেন্স টু পেয়েবল, কারণ এক্সপেন্সটা আমার বাকি আছে এই জন্য। ঠিক আছে, তো এই হলো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন আমরা কোশ্চিনে যাব, সেম সেই আগের মতো। আমাদের ফার্স্ট কাজ হলো ফরম্যাট করে ফেলা। দেখেন, এটা নাম ঠিকানা দিলাম, দেওয়ার পরে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তাহলে গ্রস প্রফিট লেস অপারেটিং এক্সপেন্স, তার সাথে যোগ হবে নন অপারেটিং ইনকাম, ইনকাম বিফোর নেট ইনকাম, দিয়ে নন অপারেটিং এক্সপেন্স, তারপরে নেট ইনকাম। এই ফরম্যাট আমরা আগে লিখে ফেলবো। লিখে ফেলার পরে এখানে কি লিখবো? ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িংস, লেখার পরে রেখে দিলাম, এটা হলো অনার সিকিউরিটি স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে কি করব? তারপরে আমরা চলে যাব ব্যালেন্স শিটে, এগুলো লেখার পরে লিখবো অ্যাসেট। অ্যাসেটের মধ্যে কি কি থাকে? নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটে কি কি থাকে? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, হয়ে গেল। আর এখানে কি থাকে? কারেন্ট অ্যাসেট। তাহলে নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট মিলে হয় টোটাল অ্যাসেট। আচ্ছা, এবার লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটিতে কি থাকে? লাইবিলিটিস টু টাইপ, নন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস কোনটা? যেটা মোর দেন 12 মান্থ থাকে সেটা। আর কারেন্ট লাইবিলিটিস কোনটা? যেটা লেস দেন 12 মান্থের মধ্যে আমাকে দিতে হবে, সেটা কারেন্ট লাইবিলিটিস। আর নেট ওয়ার্থ মানে কি? নেট ওয়ার্থ মানে নেট অনার্স ইকুইটি, এটাকে নেট ওয়ার্থ বলে। তাহলে আমরা এই ফরম্যাট বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেশনে যাব, ক্যালকুলেশন কমপ্লিট করে জাস্ট এগুলোতে মান বসাই দিব, আর আমাদের কোনো কাজই নাই। আচ্ছা, তাহলে প্রথম এন্ট্রিটা আছে ক্যাপিটাল, কত টাকা? 17,950। তাহলে ক্রেডিট ব্যালেন্সে আছে ক্যাপিটাল, ক্যাপিটাল কোথায় বসে? ক্যাপিটাল এখানে বসবে, কত টাকা? 17,950, ফার্স্ট এন্ট্রি বসে গেল। এবার সেকেন্ড এন্ট্রি হচ্ছে সানডি ক্রেডিটর্স, কত? 3,500। তাহলে সানডি ক্রেডিটর্স হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, এই যে দেখেন সানডি ক্রেডিটর্স 3,500। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে সেলস, সেলস কত? 14,300 টাকা। সেলস হচ্ছে 14,300। সেলস কোথায় যাবে? নেট সেলসে চলে যাবে, এই যে সেলস 14,300 টাকা। ঠিক আছে, এই যে হচ্ছে সেলস 14,300 টাকা। আচ্ছা, এবার 4 নম্বরে আছে ক্রেডিটে বিলস পেয়েবল 2,200 টাকা। বিলস পেয়েবলটা আমার কারেন্ট লাইবিলিটিস, এই যে দেখেন বিলস পেয়েবল 2,200 টাকা। ঠিক আছে, তাহলে আমার ক্রেডিট ব্যালেন্স শেষ। এবার আমরা ডেবিট ব্যালেন্সে যাব। বলছে স্যালারিজ, স্যালারিজে টিক চিহ্ন মারা আছে, আমরা পরে করব, অ্যাডজাস্টিং আছে। প্ল্যান্ট এন্ড মেশিনারিজেও টিক চিহ্ন আছে, এটারও অ্যাডজাস্টিং আছে। ফার্নিচারেও টিক, এটারও অ্যাডজাস্টিং আছে। আচ্ছা, তারপরে আছে সানডে ডেটর্স 4,200 টাকা। সানডে ডেটর্স আমার কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটে চলে যাবে, এই যে দেখেন কারেন্ট অ্যাসেটে সানডে ডেটর্স 4,200 টাকা। ঠিক আছে, ডেটর্স মানে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে আমি বাকি বিক্রি করেছি, যেটা কে সবসময় কারেন্ট অ্যাসেট ধরা হয়, মানে 1 বছরের মধ্যে এই টাকা আমি পেয়ে যাব, এটা ধরে নেওয়া হয়। হ্যাঁ, এই জন্য কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে 4,200 টাকা। আচ্ছা, এরপরে আছে ওয়েজেস। ওয়েজেস কত টাকা? ওয়েজেস হচ্ছে 1,800 টাকা। ওয়েজেসটা কি? ওয়েজেসটা হচ্ছে আমার এক্সপেন্স। কিসের এক্সপেন্স?
এটা আমরা দিন মজুরি দেই। এটা কোথায় লাগে? ফ্যাক্টরিতে লাগে। এই যে ওয়েজেস, ওয়েজেসে টিক মারা আছে, মানে আমরা এন্ট্রিটা পরে বসাবো। আচ্ছা, এবার আমরা চলে যাব ক্যাশ এট ব্যাংক। ক্যাশ এন্ড ব্যাংক 2000 টাকা। ক্যাশ এন্ড ব্যাংক 2000 টাকা, এটা আমার কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, ক্যাশ এন্ড ব্যাংক 2000 টাকা লিখে দিলাম। আচ্ছা, তারপরে ক্যাশ এন্ড ব্যাংক এর পরে আছে হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস 2500 টাকা, যেটা ক্যাপিটাল থেকে বিয়োগ হয়। এই যে ক্যাপিটাল থেকে বিয়োগ হলো 2500 টাকা ড্রয়িংস অনার সিকিউরিটি স্টেটমেন্টে। আচ্ছা, এরপরে আছে পারচেস, কত? 7400 টাকা, যেটা কস্ট অফ গুড সোল্ডে যায়। কারণ আমরা পারচেস কি করি? কাঁচামাল পারচেস করি, যেটা ফ্যাক্টরিতে যায়। আর ফ্যাক্টরির যাবতীয় খরচ কোথায় যায়? কস্ট অফ গুড সোল্ডে যায়। এই যে আপনারা দেখতে পারেন পারচেস কত টাকা? 7400 টাকা। আচ্ছা, এইবার কি আছে? পারচেসের পরে আছে ব্যাড ডেট, কত টাকা? 300 টাকা। মানে আমি বাকি বিক্রি করেছিলাম, সেই টাকা পাইনি, তাহলে এটা কোথায় যাবে? সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্সে যাবে। এই যে ব্যাড ডেট 300। আচ্ছা, তারপরে ব্যাড ডেটের পরে আমরা চলে যাব প্রিন্টিং এন্ড স্টেশনারি এক্সপেন্সে। এটা ডেবিটে আছে, মানে এক্সপেন্স 400 টাকা। তাহলে এটা হলো অফিসিয়াল এক্সপেন্স, তাহলে এটা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। এই যে দেখেন প্রিন্টিং এন্ড স্টেশনারি এক্সপেন্স 400। আচ্ছা, প্রিন্টিং এন্ড স্টেশনারি এক্সপেন্স যাওয়ার পরে আছে এবার ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, কত? 750 টাকা। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হচ্ছে 750 টাকা। এটা কোথায় যাবে? এটা কস্ট অফ গুড সোল্ডে যাবে, কারণ ম্যানুফ্যাকচার করতে গেলে এটা খরচ হয়। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 750, ঠিক আছে। আচ্ছা, এইবার আছে রিপেয়ার। রিপেয়ার ডেবিটে আছে, মানে এক্সপেন্স কত টাকা? 250 টাকা। তাহলে রিপেয়ার এক্সপেন্স কোথায় যাবে? রিপেয়ার এক্সপেন্স যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিসিয়াল এক্সপেন্সে। এই যে রিপেয়ার এক্সপেন্স 250। আচ্ছা, এবার আছে স্টক। স্টক কত? 1100 টাকা। আচ্ছা, তাহলে স্টক কোথায় যাবে? আমাদের স্টক চলে যাবে কস্ট অফ গুড সোল্ডে। এই যে স্টক 1100 টাকা। আচ্ছা, এবার স্টকের পরে কি আছে? আমার রেন্ট আছে। রেন্ট কত টাকা? 600 টাকা, কিন্তু এখানে টিক চিহ্ন মারা আছে, মানে এটা অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, এটা আমরা পরে করব। এবার লাস্ট আছে ক্যারিজ। ক্যারিজ মানে কি? ভাড়া। এখন ইন না আউট, এটা কিছু বলা নাই। যখন ইন থাকে তার মানে হলো কস্ট অফ গুড সোল্ডে যায়, কাঁচামাল কিনতে গেলে যে ভাড়া খরচ। আর যখন আউট থাকে তার মানে হলো প্রোডাক্ট বিক্রি করতে গেলে যে খরচটা দেওয়া হয়, সেটাকে বলা হয় ক্যারিজ আউট। কিন্তু এখানে ইন বা আউট কোনোটাই নাই। যখন কোনোটাই থাকবে না, তখন আমরা অ্যাজিউম করে নিব যে এটা ইন, মানে কাঁচামাল কিনতে যে খরচ হয়েছে কত টাকা? 150 টাকা। তাহলে কোথায় যোগ হবে? ক্যাশ, মানে কস্ট অফ গুড সোল্ড। এই যে দেখেন ক্যারিজ 150 টাকা, মানে ভাড়া। ঠিক আছে, আপনারা যারা এগুলো বুঝতে প্রবলেম হয় তারা সাথে সাথে লিখে নিবেন, ক্যারিজ মানে ভাড়া, এভাবে লিখে নিবেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ভিতরে সবগুলো এন্ট্রি হয়ে গেল। এখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো এগুলোর সাথে অ্যাডজাস্ট করব। দেখেন প্রথমে কি আছে? প্রথমে আছে ক্লোজিং স্টক কস্ট অফ গুড সোল্ড, কত টাকা? 4800 টাকা। তাহলে ক্লোজিং স্টক আর কস্ট অফ গুড সোল্ড আমরা কি জানি? একটা বিয়োগ হয় কস্ট অফ গুড সোল্ড থেকে। এই যে দেখেন ক্লোজিং স্টক বিয়োগ কত টাকা? 4800 টাকা হয়ে গেল। আর একটা হলো কারেন্ট অ্যাসেটে যোগ হয়। এই যে কারেন্ট অ্যাসেটে এই যে ক্লোজিং স্টক যোগ হচ্ছে 4800 টাকা। শেষ, এই এন্ট্রির কাজ শেষ। এইবার 1 নাম্বার এন্ট্রি শেষ। এখন আমাদের এন্ট্রি কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্লান্ট এন্ড মেশিনারি। আবার আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কোথায় যায়? এটা আমাদের যায় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। তাহলে কত টাকা? এখানে 1000, এখানে 750, তাহলে কত? টোটাল 1750। তাহলে এটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দিয়ে দিব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1000 যোগ 750, 1750 টাকা। আচ্ছা, এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, একটা হলো প্লান্ট এন্ড মেশিনারি, একটা আছে ফার্নিচার। এগুলো কোথায় যায়? এগুলো ব্যালেন্স শিটে রিলেটেড অ্যাসেট থেকে বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা ব্যালেন্স শিটে চলে যাব। এই যে দেখেন প্লান্ট এন্ড মেশিনারি ভ্যালু ছিল 10,000, এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ হয়ে গেছে 1000। তাহলে 10 থেকে 1000 বাদ গেলে কত থাকে? 9000। আচ্ছা, এবার দেখেন ফার্নিচারের ভ্যালু হচ্ছে 5000 টাকা, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ হয়ে গেছে 750 টাকা। তাহলে ব্যালেন্স কত থাকে? 4250 টাকা। তাহলে 9000 আর 4250 যোগ করলে 13250, এটা হলো আমার পিপি। আচ্ছা, এইটা আমার অ্যাডজাস্টিং এন্ট্রি চলে গেল ডেপ্রিসিয়েশনের। এখন কি আছে? রেন্ট এক্সপেন্স টু রেন্ট পেয়েবল। আচ্ছা, রেন্ট এক্সপেন্স আমার কোশ্চিনে গিভেন ছিল
সেটা হচ্ছে রেন্ট হচ্ছে 600 টাকা, এর সাথে আরো 100 যোগ হবে, তাহলে কত হবে? 700 টাকা। তাহলে রেন্ট এক্সপেন্সটা আমার কোথায় যাবে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। এই যে দেখেন, রেন্ট 600 যোগ 100 কত হলো? 700 টাকা। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিস কি ছিল? রেন্ট পেয়েবল, কারেন্ট লাইবিলিটি কত টাকা? 100 টাকা। ওয়েজেস পেয়েবল, এটাও কারেন্ট লাইবিলিটি 200 টাকা। স্যালারি পেয়েবল, এটাও কারেন্ট লাইবিলিটি 400 টাকা। তাহলে তিনটা লাইবিলিটি আমরা কি করব? কারেন্ট লাইবিলিটিতে দিয়ে দিব, আর তিনটা এক্সপেন্সই আমাদের আহ, ও- ও- আচ্ছা, আগে আমি লাইবিলিটি তিনটা দেখাই দিই। রেন্ট পেয়েবল, ওয়েজেস পেয়েবল, স্যালারি পেয়েবল, এই তিনটাই কারেন্ট লাইবিলিটিতে চলে যাবে। আপনারা দেখেন, রেন্ট পেয়েবল, স্যালারি পেয়েবল, ওয়েজেস পেয়েবল, তাদের অ্যামাউন্ট সহ চলে আসছে। রেন্ট পেয়েবল 100, স্যালারি পেয়েবল 400, ওয়েজেস পেয়েবল 200 চলে আসছে। আর আপনারা আরেকটা জিনিস দেখেন, রেন্ট এক্সপেন্স কত? 100। তাহলে রেন্ট এক্সপেন্স 600-র সাথে 100 যোগ হয়ে 700 হলো। এবার এরপরে আছে ওয়েজেস এক্সপেন্স। ওয়েজেস এক্সপেন্সটা কোথায় যায়? ওয়েজেস মানে মজুরি, যেটা দিন মজুরকে দেওয়া হয়, যেটা ফ্যাক্টরিতে লাগে। এই যে ওয়েজেস দেখেন, আগে ব্যালেন্স শিটে ছিল 1800, যোগ হলো আরো 200, তাহলে কত হলো? 2000 টাকা। আচ্ছা, লাস্ট হচ্ছে আমার স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স কোথায় যায়? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যায়। এই যে আপনারা দেখেন, স্যালারি স্যালারি 1500-র সাথে 400 যোগ হলো, তাহলে হলো 1900 টাকা। এর মাধ্যমে আমার টোটাল এন্ট্রি সব বসানো হয়ে গেল। এখন আমরা জাস্ট সেলস হচ্ছে 14,300, কস্ট অফ গুড সোল্ড হচ্ছে 6,600। আচ্ছা, টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 5,300। তারপরে নন অপারেটিং ইনকাম নাই, নন অপারেটিং এক্সপেন্সও নাই। টোটাল আমার পিপিই হলো 13,250, কারেন্ট অ্যাসেট হলো 11,000, টোটাল হলো 24,250। আচ্ছা, এর বাইরে ক্যালকুলেশন অফ লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস নাই, কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 6,400। তাহলে টোটাল লাইবিলিটিস হলো 6,400। তাহলে এগুলো সব আমরা বসাই দিব। দেখেন, নেট সেলস 14,300, কস্ট অফ গুড সোল্ড 6,600, বাদ দিলে 7,700 গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমার থাকে নন অপারেটিং এক্সপেন্স নাই, তাহলে আমার নেট ইনকাম 2,400 টাকাই। ঠিক আছে, এটা এটা হলো আমার নেট ইনকাম। এটা আমার অনার্স ইকুইটি স্টেটমেন্টে যোগ হবে। এই যে দেখেন, ক্যাপিটাল থেকে ড্রয়িংস বিয়োগ হয়েছে 2,500 দিয়ে, নেট ইনকাম 2,400 টাকা যোগ হয়েছে। বলে নেট অর্থ কত পাচ্ছি আমি? 17,850 টাকা। এবার ব্যালেন্স শিটে দেখেন, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট 13,250, নন কারেন্ট ইনভেস্টমেন্ট নাই, কারেন্ট অ্যাসেট হচ্ছে 11,000, টোটাল যোগ করলে হচ্ছে 24,250। আচ্ছা, এখন নন কারেন্ট লাইবিলিটিস নাই, কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 6,400। আর নেট ওর্থ, নেট ওর্থ মানে কি? নেট অনার্স ইকুইটি স্টেটমেন্ট কত? 17,850। তাহলে এটা আমরা যোগ করে দিব 17,850। তাহলে টোটাল যোগ করলে আমার কত হয়? 24,250। এখন আপনারা দেখেন, টোটাল অ্যাসেট 24,250, টোটাল লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি 24,250, মানে সেম সেম। তার মানে আমার ম্যাথ ঠিক আছে। ঠিক এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ম্যাথ করতে হবে। আমাদের টাইম একবারে 1 মিনিটের মতো আছে। আমি জাস্ট আলোচনা করলাম, আমি এগুলোর কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা পরের ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। যাদের একেবারেই সময় নাই, অন্তত একটা করে করবেন, দেখে দেখে করবেন। দেখে দেখে করলেও শিখবেন। খুবই ভেঙে ভেঙে অ্যান্সার করা আছে। এটা যারা কোনোদিন করে নাই তাদের জন্য এভাবে করেছি। সুতরাং আপনারা এটা বুঝে 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 করবেন। যে যত সময় দিবেন সে তত তাড়াতাড়ি বের হবেন, যে অল্প সময় দিবেন তার সময় বেশি লাগবে বের হতে। ঠিক আছে? আচ্ছা, এজাজুল ভাই কিছু বলবেন? আচ্ছা না ভাই, কিছু বলবো না, এমনি হয়ে গেছে আর কি আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো লেস দেন 1 মিনিটে আছি, আপনারা ভালো করে পড়াশোনা করেন। আগামী ক্লাসে আমরা তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করব। আমি এগুলোর অনেক ছবি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করবেন। আগামী 2টা ক্লাস ক্যাশ ফ্লোর হবে, তারপরে একটা ক্লাস ব্যাংক রিকনসিলিয়েশনের হবে। এগুলো সব শেষ হয়ে গেলে আমরা কোশ্চিন প্র্যাকটিসে ঢুকে যাব। সুতরাং আপনারা একটু সিরিয়াস হয়ে যান। হ্যাঁ, অনেক বেশি সিরিয়াস না হলে আসলে